আমি নিজে ভিকটিম অনলাইন সাইবার কেসের জন্য আজকে 1 মাস হয়ে গেছে জিডি করেছি, কই জিডি অফিসে তো আমার ফোনই ধরে না। আচ্ছা, ডিআইজি থেকে শুরু করে ফোনই ধরে না। আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি আপনার সাথে বলছি একটি ধর্ষণ সম্পাদন হচ্ছে, এটা দুজন মানুষ দাঁড়িয়ে দেখছে, তারপরে আপনি মামলা গ্রহণ করলে কি করে সেখানকার মামলাটা আসলে ওই পর্যন্ত পৌঁছাবে? ধর্ষণের সংজ্ঞা কি সেটাই কি আমরা জানি? শুধু আইন করে কি এই অপরাধগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব, নাকি আসলে ধর্মীয় মূল্যবোধ বাড়ানোর কারণে আমরা সম্ভব করতে পারি যে এই অপরাধগুলো নিয়ন্ত্রণে থাকবে? দেখেন, আসলে একজন সমাজবিজ্ঞানী হিসেবে আমি যখন এই কথাগুলো বলবো, পাবলিক সেন্টিমেন্টের এক ধরনের সেন্টিমেন্ট আছে। আমি কিন্তু প্রথমেও বলেছি যে হয় কি আমরা পপুলার কতগুলো টক বলে দিই, উইথ ডিউ রেসপেক্ট, এই পপুলার কথাগুলা একজন শিক্ষক হিসেবে, গবেষক হিসেবে আমার জন্য নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। যেমন আমি আপনাকে একটা কথা বলি, ধরেন শরিয়া ভিত্তিক রাষ্ট্র সৌদি আরব, শরিয়া আইনে চলে, ঠিক আছে? এখন এই শরিয়া আইনে চলা সৌদি আরবে আমি আপনাকে বলি, ধর্ষণের জন্য সেখানে মৃত্যুদণ্ড কিন্তু দেয়া ঠিক। আচ্ছা, অনেকেই কিন্তু এই কথা বলেন এবং অনেকের একটা ধারণা আছে, আমি খুব একটু মনোযোগ দিয়ে শুনতে সকলকে অনুরোধ করব। অনেকের এরকম একটা ধারণা আছে যে সৌদিতে ধর্ষণের কোনো হয় না, কারণ ওখানের আইনটা খুব শক্ত। এটা একটা পপুলার ডিসকোর্স। এখন আপনি একটু ভেতরে আসেন, ভেতরে আসলে আপনি এখানে দেখবেন যে সৌদিতে ধর্ষণের যে আইন আছে সেই আইনটাকে মূলত হুদাত, ঠিক আছে? এই হুদাত যখন বলা হয়, মৃত্যুদণ্ড যদি দেন, অর্থাৎ আপনি যদি ধর্ষণের জন্য কাউকে মৃত্যুদণ্ড দিতে চান, সেক্ষেত্রে 3টা ক্যাটাগরি আছে: গণধর্ষণ, অপ্রাপ্তবয়স্কর ধর্ষণ এবং আপনার অপহরণ করে যদি আপনি ধর্ষণ করেন। এই 3টা ক্ষেত্রেই কেবল আপনি মৃত্যুদণ্ড দিবেন। আমি আবার বলছি, গণধর্ষণ হলে দিবেন, অপ্রাপ্তবয়স্ক হলে দিবেন, এবং অপহরণ, কিডন্যাপ করে নিয়ে গেছেন, এরকম ক্ষেত্রে আপনি দিবেন। এরপরে যেটা আছে তাজির হলে আপনি কখনোই মৃত্যুদণ্ড দিবেন না, ঠিক আছে? এর থেকেও একটা ভয়ঙ্কর বিষয় আছে, ধর্ষণের একটি মামলাও যদি আপনি দায়ের করতে যান সৌদির ল অনুযায়ী, আমি আবারও বলছি সকলকে, আপনার 2জন পুরুষ সাক্ষী লাগবে যে সশরীরে ওখানে দেখবে যে ধর্ষণটি সম্পাদন হয়েছে। এখন আপনি আমাকে বুঝিয়ে বলেন যে একটি ধর্ষণ সম্পাদন হচ্ছে, এটা 2জন মানুষ দাঁড়িয়ে দেখছে, তারপরে আপনি মামলা গ্রহণ করলে কি করে সেখানকার মামলাটা আসলে ওই পর্যন্ত পৌঁছাবে? এখন এই যে মানুষের ধারণা, এই ধারণাগুলার যে অস্পষ্টতা আছে, এগুলো কখনো আমাদের এখানে পরিষ্কার করা হয় না। বাস্তবতা হচ্ছে কোনো আইনে কিন্তু এত ইজি প্রসেস না, এবং সৌদিতে বহুত ঘটনা ঘটে। এমনকি বিবিসির রিপোর্ট আছে, সিএনএনের রিপোর্ট আছে, ফেসবুকের, টুইটারের মতো জায়গাতে অপ্রাপ্তবয়স্ক নারী আমাদের এখান থেকে যে সৌদিতে যায়, তাদেরকে স্লেভ আকারে বিক্রি করা হয়। আপনি বিবিসিতে খালি লিখবেন যে সৌদি এতে এটা বিক্রি করা হয় কিনা। এই ধর্ষণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনি যখনই ধর্ষণ বিষয়ক আলাপটাকে সামনে নিয়ে আসবেন, ধর্ষণের সংজ্ঞা কি সেটাই কি আমরা জানি? আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই সরকার, উইথ ডিউ রেসপেক্ট, বিএনপির প্রতিনিধি আছে, এই গভর্নমেন্ট খুবই প্রমিনেন্ট বলেছে তারা যে জিরো টলারেন্স তাদের ইসের মধ্যে ছিল। এবার আমি 2টো ঘটনা বলবো। একটি ঘটনার ভিকটিম আমি নিজে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান। হ্যাঁ, আমি নিজে ভিকটিম অনলাইন সাইবার কেসের জন্য আজকে 1 মাস হয়ে গেছে জিডি করেছি, কই জিডি অফিসে তো আমার ফোনই ধরে না। আচ্ছা, ডিআইজি থেকে শুরু করে ফোনই ধরে না। আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি আপনার সাথে বলছি এই হচ্ছে জিরো টলারেন্সের নমুনা, নাম্বার 1। নাম্বার 2, 1 মাস ধরে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12 তারিখে এই রকম ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো হয়নি। যে 26 বছর আগে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সীমানা প্রাচীর ছিল না, দারিদ্রতা ছিল, চারপাশে অনেক কিছু ছিল। কই 26 বছর আগে তো আমাদের সাথে এরকম কখনো হয়নি যে একটা বহিরাগত এসে ফিল্মি স্টাইলে জাল দিয়ে, কাপড় দিয়ে টেনে হিচড়ে গলায় ফাঁস দিয়ে আপনাকে টেনে নিয়ে যাবে, এবং সেই সিসিটিভি ফুটেজ দেখানোর পরে এখন পর্যন্ত 12 তারিখ আর আজকে কত তারিখ, 20 তারিখ, তাকে তো ধরা হবেই না। উপরন্ত যে প্রশাসন আছে, সেই প্রশাসন সেটার দায়ও নেবে না।